তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও একটা কাহিনী নিয়ে চলে এলাম। আজকের কাহিনীটা হচ্ছে এই অভিশপ্ত ট্রেন। তোমরা সেই কাহিনীটি কিন্তু সম্পূর্ণ শুনবে। শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং একটি লাইক করে দেবে। তো অভিশপ্ত ট্রেন লেখক হচ্ছে মহাতাব হোসেন। তো চলো গল্পটা শুরু করা যাক। খয়রাতনগর স্টেশন নীলকামারী জেলার মফস্বলের একটি রেলওয়ে স্টেশন। চূর্ণ প্ল্যাটফর্ম, নেই স্টেশন মাস্টার, আর ইলেকট্রিসিটির বালাই নেই। রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট্ট বাজার, সেখানে হাত গোনা কিছু চা আনাজের দোকান, দুর্বল কিছু ইলেকট্রনিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে। ক্যাসেট প্লেয়ারে গান বাজে। সন্ধ্যা নামার আগে সেই বাজার প্রাণহীন হয়ে পড়ে। এখন বাজারে রাত 1:30, শীতের রাত, কুয়াশায় ছড়িয়ে পড়ছে চারিদিক। এই শীতের রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা 5 জন বসে আছি। নীরবতা ঘনীভূত হয়ে আসছে। ট্রাকে তাই সন্ধ্যা থেকেই লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। গোয়ান্দাঘাট নামে রাত 10টায় একটা ট্রেন আসার কথা, অথচ এখনও সেই ট্রেনের হদিশ নেই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সেই শাহেদের হাজারবার ট্রেনের গোষ্ঠী উদ্ধার করে একটু চুপ ও একটানা ঝিঝি ডেকে যাচ্ছে। এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আঁধারে দেখছি 5 তরুণ। সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না। ইস, কেন যে আসল রিফাতের কথা শুনে থেকে গেলাম। নিজের উপর রাগ লাগছে। এর মধ্যেই জুয়েলের কাছ থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেলাম। চুপসে যাই বা না কেন, এটা তো গা শিউরে ওঠার মতো গল্প। রেলপথে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে। 71 মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারত পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেন ব্যবস্থা করে থাকে মিলিটারিরা। তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছালে ট্রেন আংশিক থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা। গুলি, ব্যাকফায়ার আর রয়নেট দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মামলার স্বর্ণালঙ্কার লুট করে নেয়। তারপর থেকে নাকি রেলপথে মাঝে মাঝে ভৌতিক ও ট্রেনের আবির্ভাব ঘটে। এই গল্প জুয়েল তার দাদুর কাছ থেকে ডাকাতে শুনেছিল। দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। না ট্রেনে কোনো চিহ্ন নেই। আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকতো। পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম। উফ, অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা। আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে। আমাদের প্রত্যেকের অনার্স সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাই প্রত্যেক কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষ করে সরকারি টেক্সটাইল মিলের জন্য এই ভ্রমণ। এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবশ্য আরেকটা কারণ আছে। এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি হয়েছে। এইসব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলমলে পানীয় প্রবাহিত হয়। আছে সাইফন, সামনে ছোট্ট ছোট্ট নদী পড়ে, নদীর উপর দিয়ে ক্যানেলের পানি প্রবল বেগে ছুটে যায়। এইসব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য উত্তরবঙ্গে এই এলাকায় সফর। রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে। শাহেদ আর রিফাতের মধ্যে এই শীতেও চলছে খুঁটছুটি।
তবে যতই কষ্ট হোক না কেন সোহেল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করছি। এই নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত। সেই স্রোত ভেসে গেছে আমি আমার পেছনে সোহেল। উফ, রোমাঞ্চকর ব্যাপারে জুয়েল রিস্ট ওয়াচ রাত 2টোর সংকেত পড়ল। ভ্যাসিস জুয়েলস রিস্ট ওয়াচটা সাথে নিয়ে এসেছিল, না হলে এই মুঠোফোনের যুগও এর রাত বিরেতের সময় জানা হতো না। আমাদের কোনো ফোনে চার্জ নেই। হঠাৎ করে রিফাত আর সোহেল চিৎকার করে উঠল, ও ট্রেন আসছে! দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা দেয়। কুয়াশা ভেদ করে আলো আরও কাছে আসে। এই নিকষ আঁধারে সকলের মুখে উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। ট্রেন এসে থামলো না। থামতেই আমরা হুড়মুড়ি ট্রেনে উঠে পড়ি। এই কামরার আলো বিন্দুমাত্র আলো নেই। লোকাল ট্রেনের কামরার বৈশিষ্ট্য, অন্ধকারে কারো মুখ দেখা যাচ্ছে না। ট্রেনের সিস্টেমগুলো অস্বাভাবিক নরম, গদির মতো। গার্ডও মনে হচ্ছে ঘুমিয়েছে, কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে। কামরার আর অন্য কোনো যাত্রী নেই, আমরাই শুধু 5 জন। আলো না থাকলে অন্যান্য লোকের ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেক উন্নত, এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়েও শতগুণে ভালো। নাকি বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে। রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে। ঢাকায় গিয়ে কি করবে, সেই আর কত হাজিবাজি। ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করে। শাহেদ ব্যাগ থেকে দুদিন আগে স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে। এবার আর নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায়। হঠাৎ শাহেদ উফ করে শব্দ করে পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে। গঙ্গাতে সামনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেই দিকে তাকাতে বুকের রক্ত হিম হয়ে আসে আমার। আর আবছা আলোয় অনেকগুলো কাটা মাথা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামরায়। ট্রেনের গতি রকেটের চেয়ে বেড়ে গেল। সোহেল আর আমি বাকি 3জন কে ধরে ট্রেন থেকে লাফ মেরে জ্ঞান হারালাম। চোখ যখন মেলি দেখি আমি হাসপাতালের বেডে। মনে পড়ে যায় ট্রেনের কথা। কারো হাত পায়ে ফ্র্যাকচার আর ছাড়া তেমনই ক্ষতি হয়নি। বড় বাঁচা বেঁচে গেছি, তবে আম্মুর হাত থেকে রেহাই নেই। সবাই আব্বা অথবা আম্মুর রংপুর আসছে। খুব সকালে জমি চাষ করতে গিয়েছিল। তারাই আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বরং মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছাবে। নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চড়ে এই এলাকাতে অনেকেই নিরুদ্দেশ হয়েছে। গোয়ালঘাট ট্রেনটির গতরাতে চিহালদাটিতে লইনচ্যুত হয়ে তাই আসতে পারেনি। তো বন্ধুরা, এমনই ভুতুড়ে গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।